নমস্কার, অতনু প্রজ্ঞান বলছি। আমরা প্রতিদিনই কিছু না কিছু জিনিসপত্র নষ্ট করি। মানে আমাদের অজান্তেই করি কিন্তু যে এটা যে নষ্ট করছি বলে করি তা নয়। যেমন ধরুন আমি আমার নিজের কথাই বলতে পারি যে আগে আমি বাজারে গেলে আ মানে আমার মা বা স্ত্রী ধরুন কানের কাছে আমাকে বলে দিত যে, "এগুলো বাড়িতে আছে, উম এগুলো আছে, এগুলো আনবি না" ইত্যাদি। এবার বাজারে গেলে আমি কিন্তু ভুলে যেতাম অনেক সময়। মানে বাজার করতে অনেক সময় ভুলে যেতাম যেগুলো বেশ তাজা লাগতো। আ স সতেজ লাগতো। ইচ্ছেমতো সেগুলো বাজার করে নিয়ে চলে আসতাম। বাড়িতে ফিরে ঝাড়-টাড়ও খেতাম আরকি। পরে আমি একটা সিস্টেম করলাম যে, ঠিক আছে আমাকে WhatsApp এ তোমরা লিখে দাও। আ এবং আ তো ফলে আমার স্ত্রী এবং মা কি হলো যে পরে WhatsApp এ তারা লিখতে আরম্ভ করলো যে, এগুলো নেই, এগুলো এত করে আনবি। এবার আমি যখন যে দোকানে যাই সেখানে সেই দোকানে গিয়ে আমি একটা WhatsApp টা খুলে একবার দেখে নিই যে, কি আনতে হবে। আর মানে অফিস থেকে ফেরার পথে আমি যখন বাজার করি তখন সেগুলোতে মানে যেটা কিনলাম সেগুলোতে লাইক দিতে থাকি। অর্থাৎ কমপ্লিটেড ওটা আমার কাছে একটা কমপ্লিটেড হলো সেটা জানাতে থাকি। সেটা প্লাস বাড়িতে মা বা আমার স্ত্রী আ আ এরাও জানতে পারে আরকি। এতে কি হয় যে বাড়িতে একটা ওয়েস্টেজ মানে আমি যে বাজারটা করি সেখানে ওয়েস্টেজ কমানো অনেক সহজ হয়। আবার ধরুন আমার প্রচুর বইপত্র কেনা হ্যাবিট। এখন তো বইমেলা চলছে। কিন্তু মুশকিল হচ্ছে আমি যে পরিমাণ বইপত্র কিনি তত তো পড়া হয় না। ফলে অনেক বইপত্র জমে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড়সড় ওয়েস্টেজ। আ তাতেও একটু করে লাগাম পড়িয়েছি। খুব আর্জেন্ট যখন বইপত্র কিনতেই হবে এরকম একটা ব্যাপার তখন কিনি আদারওয়াইজ কিনি না। আগে বইমেলায় রোজ যেতাম। এবার রোজ গেলে রোজই আমার বইপত্র কেনা হতো। কিন্তু এখন সেটা অনেক মানে এখন সেটাতে লাগাম পড়িয়েছি। এখন খুব লিমিটেড যাই যাতে করে বই কেনাটা কম হয়। তো উম আর বাড়িতে থাকা যে বইপত্রগুলো কেনা হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে শেষ করছি আরকি। এখন এই ওয়েস্টেজ এর যে সমস্যা মানে আ এটা যে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে থাকে আপনার বা আমার তা নয় তো। মানে এটা কিন্তু ব্যবসায়িক বা ফ্যাক্টরি বা কর্পোরেট জীবনেও প্রচুর পরিমাণে থাকে। মানে অনেক সময় হয় যে আমাদের ফ্যাক্টরির কোনো একজন মালিক প্রচুর কাঁচামাল কিনলো, মেটেরিয়াল কিনলো কিন্তু সেটা ততটা কাজে লাগাতে পারল না। ফলে অনেক সময় তাকে ফেলে দিতে হলো ওই প্রোডাক্ট গুলোকে, ওই কাঁচামালগুলোকে। ওয়েস্টেজ হলো, টাকার ওয়েস্টেজ হলো, পরিবেশ দূষণ হলো। যেমন ধরুন হোটেলে অনেক সময় কি হয় যে বেশি রান্না হয়ে যায়। ফলে বাড়তি যে রান্নাটা পড়ে থাকে সেটা অনেক সময় আমরা দেখেছি যে ড্রেনে ফেলে দিচ্ছে। অনেক সময় দিয়ে দেয়। কিন্তু অনেক সময় ড্রেনে ফেলে দেয়। এটাও আমরা দেখতে পেয়েছি। বা ধরুন পুরনো রান্নাকে নতুনের সঙ্গে মিশিয়ে দিল সেটা তো আবার কোয়ালিটি খারাপ হয়ে গেল। আবার ধরুন একজন প্রকাশক কোনো একজন লেখকের বই প্রচুর পরিমাণে প্রোডাকশন করে ফেললেন। কিন্তু অত বিক্রি হলো না। এবং তার ফলে কি হলো যে প্রচুর বইপত্র গোডাউনের মধ্যে পড়ে থেকে নষ্ট হলো। পরে আবার হয়তো খুব কম দামে দিতে হলো। স্টক ক্লিয়ারেন্স এর জন্য যেসব সেলস চলে আ বিভিন্ন জিনিসপত্রে আরকি। সে চৈত্র সেল বলুন বা যাই বলুন, স্টক ক্লিয়ারেন্স মানেই তো সেটা আল্টিমেটলি বিক্রি হয়নি সে প্রোডাক্টটা। মানে ওয়েস্টেজ সেটাকে কম দামে বিক্রি করা। এখন এই ওয়েস্টেজ এ কি করে মানে এই নষ্ট করা বা ওয়েস্টেজ এ কি করে লাগাম পরানো যায়, এই নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি বা শিল্প জগৎ বা কর্পোরেট জগৎ কিন্তু বহুদিন আগে থেকেই ভাবতে শুরু করেছিল। আম যেমন ধরুন ২য় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার ফোর্ড এবং জেনারেল মোটরস বিশাল বড় ফ্যাক্টরি বানিয়েছিল গাড়ি বানানোর জন্য। তো তখন তো মানে সেই ফোর্ড এবং জেনারেল মোটরস এর রমরমা চলছে আরকি। এবং এই সমস্ত ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে গাড়ি তৈরি হতো। এবার গাড়ি তৈরিতে তাদের প্রোডাকশন টাইম অনেক বেশি লাগতো। অনেক বেশি গাড়ি মানে অনেক বেশি সময়। খরচ প্রচুর বেশি হতো এবং তাছাড়া গাড়িগুলোতে মানে ডিফেক্টস ও অনেক থাকতো আরকি। মানে একসঙ্গে প্রচুর লটকে লট গাড়ি তৈরি হচ্ছে। তো তার ফলে কি হলো যে আ তাদের অজান্তেই বা অনেক সময় তাদের আ জ্ঞাতেই আ বেশ কিছু টাকা পয়সা ওয়েস্টেজ হয়ে যাচ্ছিল। জাপানের টয়োটা কোম্পানি আ ঠিক করল যে না এই প্রসেস এ আমরা গাড়ি তৈরি করব না। এবং তারা বুঝতে পেরেছিল যে এই রিসোর্স বা কাঁচামাল যদি ওয়েস্ট হয় তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি অবশ্যই কমে যাবে। তাই তারা এমন একটা সিস্টেম বানালো যেখানে সময়, উপকরণ এবং শ্রমের অপচয়টা কমিয়ে আনা যায়। প্রকৃতপক্ষে এটি টিপিএস বা টয়োটা প্রোডাকশন সিস্টেম নামে পরিচিত। আজকে আমরা টিপিএস নিয়ে টয়োটা প্রোডাকশন সিস্টেম নিয়ে কথা বলব। যেটা বেসিক্যালি আম খরচ কমায়, ওয়েস্টেজ কমায়। আ সঠিকভাবে একটি জিনিসকে সঠিক স্ট্রাকচার এ তৈরি করে। যেমন ধরুন তারা শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক গাড়ি বানাতে শুরু করল। মানে মার্কেট সার্ভে করল, করে বা ধরুন মার্কেটিং থেকে যে পরিমাণ অর্ডার এলো গাড়ির এবং যা বিক্রি হতে পারে তার একটা প্রপার প্ল্যানিং করে প্রজেকশন করলো এবং সেই সম্ভাব্য প্ল্যান থেকেই তার গাড়ি বানাতে আরম্ভ করলো। মানে র‍্যান্ডম প্রচুর পরিমাণে গাড়ি হুশ করে বানালো না। এর ফলে কি হলো যে তাদের অনেক কম খরচ হলো এবং কোয়ালিটেটিভলি উন্নত মানের অনেক বেশি গাড়ি তৈরি করা সম্ভব হলো। এবং আমরা মানে বিজনেস হিস্ট্রি বলে যে টয়োটা কোম্পানি 1970s 80s এ
মানে ফোর্ড এবং জিএম এর থেকে মানে জেনারেল মোটরস এর থেকে অনেক বেশি পরিমাণ প্রফিট মানে লাভজনক সংস্থায় পরিণত হয়। এখন এই টিপিএস বা টয়োটা প্রোডাকশন সিস্টেম কতগুলো মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন যেটা একটু আগে বলছিলাম যে জিআইটি মানে হচ্ছে জাস্ট ইন টাইম, মানে রাইট প্রোডাক্ট, রাইট টাইম এবং রাইট কোয়ালিটি। সেটা কি? এখন জাস্ট ইন টাইম হলো এমন একটা প্রোডাকশন সিস্টেম বা উৎপাদন ব্যবস্থা যেখানে শুধুমাত্র যেটা ডিমান্ড, যেটা চাহিদা সেই অনুযায়ী প্রোডাকশন হবে। অপ্রয়োজনীয় কোনো কিছু ইনভেন্টরি রাখা হবে না। টয়োটা মানে তাদের মানে ফ্যাক্টরিতে এতটাই একটা প্রিসাইজ শিডিউলিং ব্যবহার করে স্টিল এখনো পর্যন্ত, যে প্রতিটি গাড়ির যে যন্ত্রাংশ সেটা সঠিক সময় মতো আছে, একটা শিডিউলে আছে। এবং এতে কি হয় যে এক্সট্রা ইনভেন্টরি রাখার প্রয়োজন তাদের এখনো হয় না। এতে প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয় যেটা বলে সেটা কিন্তু অনেক কমে যায়। তার ফলে কি হয় যে টয়োটার যে টিপিএস তার মাধ্যমে কিন্তু যে তাদের গাড়ির ব্যবসায় অনেক একটা সঠিক সিস্টেমেটিক ওয়েতে চলে। এখন এটা তো কর্পোরেট সেক্টর গেল। এটা এটা তো একটা আপনার ফ্যাক্টরিতে গেল। কিন্তু এটা থেকে আমরা কি হেল্প পাবো? আমরা ব্যক্তিগত জীবনে কি হেল্প পাবো? হেল্প পাবো। যেমন ধরুন ছাত্রছাত্রীদের জন্য, স্টুডেন্টদের জন্য তারা প্রচুর নোটস বা মেটেরিয়াল সারা বছর ধরে গাদা কালেকশন করে তো লাভ নেই। এদিক থেকে নিচ্ছি, ওদিক থেকে নিচ্ছি। প্রচুর আমি তথ্য সংগ্রহ করে রাখলাম। কিন্তু আল্টিমেটলি স্টাডি করার সময় অত কিছু পড়লাম না। আমরা ঘেঁটে গেল যে কি পড়বো, কি না পড়বো। প্রয়োজন নেই। ফলে আমরা মানে মানে লিমিটেড রিসোর্স দরকার। মানে যেটুকু প্রয়োজন সেটুকু। কিন্তু অনেক বেশি সময় দেওয়া দরকার যে আমি স্টাডি করার পেছনে, রিভিশন করার পেছনে। গাদা কালেকশন এই সময়টা দিয়ে ফেললাম, তাহলে স্টাডি করব কখন? রিভিশন করব কখন? আর তার সঙ্গে এই যে সময়ের অপব্যবহার আমরা যে প্রচুর পরিমাণে করি, মোবাইল ব্রাউজিং করি অতিরিক্ত পরিমাণে। প্রচুর পরিমাণে এক্সট্রা টাইম আড্ডা মেরে কাটিয়ে দিলাম। ভেবে কাটিয়ে দিলাম। আইডল বসে কাটিয়ে দিলাম। এই এই সময়ের অপব্যবহার বা এই সময়ের ওয়েস্টেজটাকেও কন্ট্রোল করলে আমরা আমাদের মানে আমার স্টুডেন্ট লাইফে আ আমাদের লাইফটাকে অনেক বেশি স্ট্রিমলাইন করতে পারি। আবার বড়দের ক্ষেত্রেও একই জিনিস। আমরা যারা বড় হয়ে গেছি, মানে আমরা ভাবি যে মাল্টিটাস্কিং করলে বোধহয় আমাদের খুব ভালো। কিন্তু বেসিক্যালি এখন তো প্রমাণিত হয়ে গেছে মাল্টিটাস্কিং একদম একটা বাজে প্রসেস। মাল্টিটাস্কিং দিয়ে কোন কাজটাই ভালো হয় না। ফলে মাল্টিটাস্কিং না করে মানে আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি, তাহলে সেই কাজটা আমাদের উপর চেপে বসে না, ওভারলোড হয়ে যায় না। বা ধরুন আমাদের অফিসের ফাইল, ইমেইল, ডেস্কটপ আমাদের ক্লিন রাখা, আমাদের কাজের টেবিলটা ক্লিন রাখা, বা ধরুন রান্নাবান্না রান্নাঘরে যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে প্রপার জায়গায় রাখা, যাতে করে সেগুলো হঠাৎ করে খুঁজতে প্রচুর সময় নষ্ট না হয়। আ সেই মানে কোথায় আছে সেটা খুঁজতে গিয়ে আমার প্রচুর সময় যেন না চলে যায়। কাজটা যেন দ্রুত হয়। আরেকটা হচ্ছে মোবাইলে আমরাও প্রচুর পরিমাণে সময় তো নষ্ট করি। Facebook দেখছি, এই দেখছি, সেই দেখছি, আ রিলস দেখছি। এই সময়টার বদলে আমরা যদি আমাদের সন্তানদেরকে আরেকটু বেশি সময় দিই, তাহলে কিন্তু সেটা অনেক বেটার। কারণ সন্তানের সঙ্গে কমিউনিকেশনস করা, প্যারেন্টস এর সঙ্গে কমিউনিকেশনস করা, ফ্যামিলির সঙ্গে, ওয়াইফ এর সঙ্গে, হাসব্যান্ড এর সঙ্গে কমিউনিকেশনস করা, এগুলো না ভীষণ জরুরি। আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর মেইন হচ্ছে যে আমি কতটা কানেক্টেড টু মাই ফ্যামিলি, কানেক্টেড টু দ্য সোসাইটি। তো এইগুলো ভীষণ দরকার। আর শরীরচর্চা একটু হলেও ভীষণভাবে দরকার আমাদের এই মেশিনটাকে প্রপারলি রাখতে। তো এই জিনিসগুলোকে যদি আমরা একটু সময় দিই, তাহলে কিন্তু সবকিছুতে একটা প্রপার ম্যানেজমেন্ট এ চলে। অর্থাৎ শেখার মূল বিষয় হচ্ছে যে সময়ের অপচয় বন্ধ করা। মানে এই লাইফে কি জানেন তো যে ব্যালেন্স রাখাটা ভীষণ জরুরি। মানে ব্যালেন্সটা না করলে খুব একটা মানে কি বলবো যে চাপের ব্যাপার আরকি। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে যে কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এখন কাইজেন মানে কি বোঝায়? যে ধরুন নিত্য নতুন একটা প্রবলেম এলো, আ সেটাকে সমাধান করে, রিজলভ করে নিজের একটু উন্নতি করা। যেমন ধরুন গাড়ি তৈরির সময় আ টয়োটার কর্মীরা যখন দেখে যে কোনো একটা ডিফেক্ট আসছে, একটা প্রবলেম আসছে, তখন তারা কিন্তু আর ফার্দার ওটাকে নিয়ে এগিয়ে যায় না। তারা কাজটা বন্ধ করে দেয়। তারা প্রবলেমটাকে চিহ্নিত করে এবং তার একটা সলিউশন বের করে। একটা টেকনিক্যাল সলিউশন বের করে ট্রাবল শুট করে। এবং এ কারণে টয়োটার মানে গাড়ির কোয়ালিটেটিভ মানে গুণগত মান খুব উন্নত হয়। এখন এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনেও করতে পারি যে প্রতিদিন আমরা একটা 1% ভালো হওয়ার টার্গেটের দিকে নিতে পারি। যেমন ধরুন স্টুডেন্টদের জন্য বলতে পারি যে প্রতিদিন কিছু একটা নতুন শেখার অভ্যেস গড়ে তোলা। যেমন ধরুন আমরা হয়তো তারা কেউ জল কম খায়। আমরা তো আমাদের সন্তানদের বলি, "এই তোরা জল খাচ্ছিস না, এই খাচ্ছিস না, সেই খাচ্ছিস না।" কারণ রাতারাতি প্রতিদিন ৪ লিটার করে জল গেলানো সম্ভব নয়। প্রতিদিন ১ গ্লাস করে বাড়তি জল খাওয়া। ১ গ্লাস। সেটাও কিন্তু সপ্তাহের শেষে গিয়ে অনেকটা হয়ে যায়। আ আবার ধরুন অঙ্ক আমরা হয়তো রেগুলার প্র্যাকটিস করছি না, আমাদের ভালো লাগে না কারো। বা কোনো ইতিহাস পড়তে ভালো লাগে না। ১ পাতা করে ইতিহাস এক্সট্রা পড়া। একটা করে এক্সট্রা অঙ্ক করা। খুব অল্প করে। নট দ্যাট প্রচুর জিনিস একসঙ্গে। এক্সারসাইজ এর ক্ষেত্রে আমরা হয়তো ২ টো করে পুশ আপ করলাম।
এটা করলেও কিন্তু মাসের শেষে গিয়ে আমাদের অনেক কিছু হয়ে যায় এবং সেটা আমাদের হ্যাবিটকে ডেভেলপ করে। আমাদের ব্রেইনকে বলে যে, "হ্যাঁ, ঠিক আছে, আমি অন্তত একটা সিস্টেমের মধ্যে আসছি।" আবার ধরুন আম বড়দের ক্ষেত্রে বলতে পারি যে, আমরা প্রতিদিনই ধরুন আলমারিতে আমাদের আলমারি অনেক সময় ভীষণ অগোছালো থাকে। আমরা যদি ১৫ মিনিট করে আমাদের বইয়ের আলমারি বলুন বা আমাদের জামাকাপড়ের আলমারি বলুন, আমরা যদি ১৫ মিনিট করে হাত দিই বা ফাইল পত্রে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা পুরোপুরি একটা একটা গোছানোর মধ্যে চলে আসে। মানে উইকেন্ডে গিয়ে গাদা, গাদা কাজ, গাদা, গাদা আগোছালো ঘরবাড়ি এগুলো দেখতে হয় না। যারা ধরুন চাকরি করতে কোনো একটা কোর্স করে, পরীক্ষার আগে গাদাগুচ্ছের চাপ না নিয়ে আমরা গাড়িতে যাতায়াতের পথে কিংবা বাসে যাতায়াতের পথে, অটোতে যাতায়াতের পথে আমরা ভিডিওতে যদি একটা করে ভিডিও শুনি, বাড়িতে ফিরে যদি দুপাতা করে পড়ি তাহলেই কিন্তু আমাদের অনেক টাচে থেকে যায়। এই টাচে থাকাটা ভীষণ ইম্পোর্টেন্ট। মানে বোরিং বলে আমরা এভয়েড করে গেলাম কোনো কিছুকে, তার বদলে প্রতিদিন একটু করে টাচে থাকলাম, সেটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং সেটা অনেক ডেভেলপমেন্ট করে আমাদেরকে। মানে এই ছোট, ছোট উন্নতিগুলি কিন্তু একদিন বড় সাফল্য নিয়ে চলে আসে। জাপানি ভাষায় মুদা মানে হচ্ছে ওয়েস্ট এলিমিনেশন, মানে হচ্ছে সময়, টাকা এবং শক্তির অপচয় কমানো। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়া তো একেবারে অপ্রয়োজনীয়। মানে সেক্ষেত্রে আ খুব প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর আ জিনিসটা ধীরে, ধীরে কমানো। বড়দের ক্ষেত্রে বাজে খরচ কমানো, রান্নার জন্য এক্সট্রা প্রচুর সময় মানে কমানো। যে আমি গাদা-গুচ্ছের প্রতিদিন রান্নার পেছনে না ব্যয় করে যে মাল্টিপল রান্না একসঙ্গে করলাম। আ আ সেই প্রসেসটার মধ্যে যাওয়া। তারপর ধরুন অপ্রয়োজনীয় মিটিং অফিস কাছারিতে প্রচুর পরিমাণে মিটিং, আসল হচ্ছে কাজটা করা। আ তো অপ্রয়োজনীয় মিটিং বা ফরমাল প্রসেস এর মধ্যে পরিবর্তে সরাসরি গিয়ে কথাবার্তা বলে কাজটা করে নেওয়া। তো ফলে হচ্ছে যে মানে মোদ্দা কথা হচ্ছে যা প্রয়োজন নেই সেটা বাদ দিতেই হবে। সেটা সময় এবং টাকা-পয়সা দুটোই বাঁচাবে আরকি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ টয়োটা শিখিয়েছে সেটাকে বলে জিডোকা। মানে ওদের ভাষায় হচ্ছে যে মানে স্মার্ট অটোমেশন উইথ এ হিউম্যান টাচ, মানে স্মার্ট ওয়ার্ক আরকি। মানে জিডোকা বলতে বোঝায় যে অটোমেশন এর মাধ্যমে একটা ভুল যেটা ডিফেক্ট টাকে আমি বের করলাম। বের করে সেটাকে সমাধান করে ফেলা, রিজলভ করে ফেলা। এতে কি হয় যে জিনিসপত্রের মান খুব উন্নত হয়। যেমন ধরুন টয়োটার কারখানায় আ প্রতিটি মেশিনের মধ্যে সেন্সর বসানো থাকে। কোন ডিফেক্ট দেখলেই সেটা প্রোডাকশন বন্ধ করে দেয়। এরপরে টেকনিশিয়ানরা বসে, ইঞ্জিনিয়াররা বসে সেই প্রোডাক্টটাকে আ ঠিক করে আরকি। যাতে করে বাজারে কোন খারাপ জিনিসপত্র না যায়। এর ফলে মানের ক্ষেত্রে তারা কিন্তু জিরো টলারেন্স, জিরো কম্প্রোমাইজ নীতি বজায় রাখে। এবং এই অটোমেশন এবং হিউম্যান মনিটরিং, এই যে একটা তাদের চমৎকার একটা মিশ্রণ আছে, এর মাধ্যমে তারা এই জিনিসটা করতে পারে। এটা আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি। স্টুডেন্টরা তো স্পেশালি বিশেষ করে যে এখন ChatGPT বেরিয়ে গেছে, এআই টুল বেরিয়ে গেছে, Grammarly বেরিয়ে গেছে এবং এইগুলোকে ইউস করে তারা স্মার্ট লার্নিং করতে পারে। মানে ধরুন Grammarly-র মাধ্যমে যে মেইলগুলো আছে সেই মেইলগুলোতে যাতে কোনো ভুল জিনিসপত্র না যায়। এআই টুলের মাধ্যমে যে তারা একটা জিনিসপত্র নিয়ে অনেক বেশি রিসার্চ করতে পারে। এক্সেল, পাওয়ার পয়েন্টে এখন এআই ব্যবহার করা হচ্ছে। ফলে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে গিয়ে ৩ ঘন্টা ৪ ঘন্টা সময় নষ্ট না করে সেটাকে ১০ মিনিট ১৫ মিনিটেই তৈরি করতে পারা যায়। এক্সেল এর ক্ষেত্রেও অনেক তাড়াতাড়ি এখন সময় এসে গেছে এগুলোকে জানা, এগুলোকে এক্সপ্লোর করা। বড়দের ক্ষেত্রেও তাই এক্সেল, পাওয়ার পয়েন্টে এআই ইউস করা বা ধরুন মোবাইল অ্যাপ প্রচুর পরিমাণে ব্যবহার করা, যে আমরা অনলাইন বিল পেমেন্টে মানে আমরা যাতে সেই অফিসে গিয়ে লাইন না দিয়ে অনলাইনের বিল পেমেন্টে স্বচ্ছন্দ হয়ে যায়। বা অফিসের যে একঘেয়ে কাজগুলো সেগুলোকে অনেকটা অটোমেট করে দিলাম। গাদা, গাদা অ্যাপ এখন। টু ডু লিস্ট এর জন্য একটা অ্যাপ থাকে, গোল সেটিং এর জন্য অ্যাপ থাকে, হ্যাবিট ট্র্যাক করার জন্য অ্যাপ থাকে, আমার খরচ ট্র্যাক করার জন্য অ্যাপ থাকে। সবকিছু কিন্তু অ্যাপে করতে পারা যায়। একটু জানতে হবে, একটুখানি এক্সপ্লোর করতে হয়। তাহলেই নিজের আ আ লাইফটাকে অনেক বেশি অটোমেট করা যায়। মোদ্দা কথা হচ্ছে যে আম যতটা সম্ভব পারা যায় যে যদি আমরা অ্যাপ নির্ভর, প্রযুক্তি নির্ভর কাজটাকে করতে পারি, প্রযুক্তির উপর কাজটাকে দিতে পারি, তাহলে আমার ব্যক্তিগত যে সময়টা লাগে সেগুলোকে অনেক বেশি বাড়ানো যায়। মানে যে কাজগুলোতে আমার দরকারি আরকি। টয়োটা আমাদেরকে শিখিয়েছে এফিশিয়েন্সি অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটাই হচ্ছে আসলে সাস্টেইনেবল গ্রোথ তৈরি করে। মানে হচ্ছে যে একটা কি বলব যে আপনার যত বেশি আপনি এফিশিয়েন্ট হবেন এবং কন্টিনিউয়াসলি নিজের ডেভেলপমেন্ট করবেন তখনই একটা প্রপার একটা কন্টিনিউয়াস গ্রোথ তৈরি হবে। এবং তার ফলে আমাদের জীবনটাই অনেক ভালো হয়ে উঠবে। টিপিএস থেকে কি আপনি নতুন কিছু শিখলেন? মানে আপনার কি মনে হয় যে টিপিএস থেকে আপনিও কিছু একটা এপ্লাই করতে পারবেন? কমেন্টে জানান। আজকে তাহলে এখানেই শেষ করছি। আ পরের দিন আবার অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন।